আপনারা বিসমিল্লাহির রহমানির রহিম সংবিধানে আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাস, রাষ্ট্র ধর্ম ইসলাম এগুলোকে সংবিধানের মূল নীতি হিসেবে স্থায়ীভাবে জায়গা দিতে চান না। আপনারা এমন ভাবে এগুলোকে সংবিধানে রাখতে চান যে কোনো মুহূর্তে আবার খায়রুল হকদের মতো কোন বিচারপতি কলমের খোঁচা দিয়ে এগুলোকে সংবিধান থেকে মুছে ফেলতে পারে। তাই আমরা সংশোধনীর মাধ্যমে নয়, সংস্কারের মাধ্যমে জাতীয় সংবিধানে স্থায়ীভাবে জুলাই সনদের স্পিরিট বাস্তবায়নের দাবি করতে চাই। আমরা এখান থেকেই বাংলাদেশ আজকে দুটি ভাগে বিভক্ত হবে, একটি হচ্ছে ফ্যাসিবাদের পক্ষে, আরেকটি হচ্ছে ফ্যাসিবাদের বিপক্ষে। আরে বেটা, তোর বাপ তারেক রহমানের জন্ম করাচিতে হইতে পারে, তোদের জন্ম করাচিতে হইতে পারে, আমি বাংলাদেশের সন্তান। গুপ্ত যদি কেউ হয়ে থাকে সেটা তারেক রহমান গুপ্ত। তারেক রহমান মুস্তাকা দিয়ে পালাই গেছে দেশ থেকে, লন্ডন পালাই গেছে, মুসাদ্দেক দেশ থেকে পালাই গেছে। শহীদ জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়ার সন্তান, কান খাড়া করে শুনে রাখেন, 70% জনগণের বিপক্ষে গিয়ে দেশের ক্ষমতার মসনদে টিকতে পারবেন না। মনে রাখবেন, জুলাই বিপ্লবের রক্তের উপর প্রতিষ্ঠিত নতুন বাংলাদেশে সুবিধাবাদের রাজনীতি, মুনাফিকের রাজনীতি বাংলার মানুষ সহ্য করবে না। 40-এ শহীদরা আমাদেরকে পথ দেখিয়েছিলেন, 24-এ শহীদরা আমাদেরকে যে পথ দেখিয়েছিলেন, সে পথেই নেতৃবৃন্দ আমাদেরকে নিয়ে যাচ্ছেন। আপনারা জানেন, গত 12 ফেব্রুয়ারিতে নির্বাচন হয়েছিল, আল্লামা মামুনুল হককে তারা ভয় পায় বলেই পার্লামেন্টে ঢুকতে দেয় না। আল্লামা মামুনুল হক পার্লামেন্ট থেকে রাজপথে আরো শক্তিশালী হবে ইনশাআল্লাহ। আমরা এক আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না। আমিও মাদ্রাসায় পড়াশোনা করছি, নারায়ে তাকবীরের একটা স্লোগান দিয়ে ইনশাআল্লাহ বক্তব্য শেষ করব। বাংলাদেশে আমরা যতদিন জীবিত থাকবে, বাংলাদেশে যতদিন থাকবে, নারায়ে তাকবীরের স্লোগান চলবে ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। বাংলাদেশের রাজনীতির, ছাত্র রাজনীতির 55 বছরের ইতিহাসে এক বিরল অধ্যায় সূচনা করলেন, এক বিরল এক্সাম্পল সৃষ্টি করলেন সাদিক ক্যামেরা শিবির। আসসালামু আলাইকুম দর্শক, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আজকের এই ভিডিওটি সাজানো। ভিডিওর শুরুতেই অনেকগুলো ভিডিওর অংশ বিশেষ আপনারা অলরেডি দেখে ফেলেছেন, দেখেই বুঝতে পেরেছেন যে আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। সবাইকে বলবো, আজকের এই ভিডিওটি আপনাদেরকে ধৈর্য সহকারে দেখতে হবে এবং প্রত্যেকটি বিশ্লেষকের বিশ্লেষণগুলো মনোযোগ সহকারে শুনতে হবে। তাহলেই আজকের এই ভিডিওর সারমর্ম জানতে পারবেন বা বুঝতে পারবেন। তো চলুন তাহলে কথা না বাড়াই, একটা লাইক দিয়ে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনাগুলো শুনে আসি। আপনারা বিসমিল্লাহির রহমানির রহিম সংবিধানে আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাস, রাষ্ট্র ধর্ম ইসলাম এগুলোকে সংবিধানের মূল নীতি হিসেবে স্থায়ীভাবে জায়গা দিতে চান না। আপনারা এমন ভাবে এগুলোকে সংবিধানে রাখতে চান যে কোনো মুহূর্তে আবার খায়রুল হকদের মতো কোন বিচারপতি কলমের খোঁচা দিয়ে এগুলোকে সংবিধান থেকে মুছে ফেলতে পারে। তাই আমরা সংশোধনীর মাধ্যমে নয়, সংস্কারের মাধ্যমে জাতীয় সংবিধানে স্থায়ীভাবে জুলাই সনদের স্পিরিট বাস্তবায়নের দাবি করতে চাই। এই গণভোটের রায়ের সঙ্গে যদি বিশ্বাসঘাতকতা করা হয়, জনগণের অধিকারকে যদি রাষ্ট্রীয় ক্ষমতার যাতা করে পিষ্ট করার চেষ্টা করা হয়, আবার জুলাই হবে, আবার যুদ্ধ হবে, আবার লড়াই হবে, আবার সংগ্রাম হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়া'মালুয যালিমুন। সাদাকাল্লাহুল আযীম। আজ 24 এপ্রিল 2026 ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত বাংলাদেশ খেলাফত মজলিসের ডাকে অনুষ্ঠিত গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ঐতিহাসিক গণসমাবেশে উপস্থিত সংগ্রামী নেতৃবৃন্দ, বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা, বাংলাদেশ জামাতে ইসলামী ও 11 দলীয় ঐক্যের শীর্ষ নেতা জনাব ডক্টর শফিকুর রহমান, উপস্থিত জুলাই বিপ্লবের অগ্রসেনানী জাতীয় নাগরিক পার্টির সংগ্রামী আহ্বায়ক, জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ জনাব নাহিদ ইসলাম, উপস্থিত বাংলাদেশের মুক্তিযুদ্ধের অন্যতম শীর্ষ নেতৃত্বের অধিকারী, রণাঙ্গনের মহানায়ক জনাব ডক্টর কর্নেল অলি আহমদ বীর বিক্রম, উপস্থিত 11 দলীয় অন্যান্য শীর্ষ নেতৃবৃন্দ, বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমির, যুগ্ম মহাসচিব বৃন্দ, মহাসচিব সহ অন্যান্য নেতৃবৃন্দ, সংগ্রামী বাংলাদেশ খেলাফত মজলিসের সর্বস্তরের নেতাকর্মী ও আমার প্রাণপ্রিয় দেশবাসী, আজকে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং বাংলাদেশে চতুর্থবারের মতো সংগঠিত গণভোট অনুষ্ঠানের 3 মাসের মাথায় ঢাকার প্রাণকেন্দ্রে আমাদেরকে গণভোটের রায় বাস্তবায়নের দাবি নিয়ে সমাবেশ করতে হচ্ছে। আমি মনে করি এটি বর্তমান ক্ষমতাসীন সরকারের জন্য লজ্জা এবং পরিতাপের বিষয়, তাদের জন্য একটি কলঙ্কজনক অধ্যায়। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, জুলাই বিপ্লব পরবর্তী এই বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে আজকে আমি স্মরণ করছি বাংলাদেশের সেই সকল অকুতভয় বীর সেনানীদেরকে যারা এই স্বাধীন সার্বভৌম জাতিসত্তার ভিত্তিতে একটি বাংলাদেশ গঠন করার জন্য যুগে যুগে রক্ত দিয়েছে। সেই ব্রিটিশ বিরোধী আন্দোলনে 1831 সালের বালাকোট, 1857 সালের সিপাহী বিদ্রোহ, শামেলি রণাঙ্গন থেকে শুরু করে 1947 সাল পর্যন্ত যারা রক্ত দিয়ে জীবন দিয়ে ভারতীয় আধিপত্যবাদ থেকে এই পূর্ববঙ্গ নামক বাংলাদেশের একটি স্বাধীন মুসলিম জাতিসত্তা গঠনের জন্য সংগ্রাম করেছিল। বিংশ শতকের গোড়ার দিকে 1905 সাল থেকে বঙ্গভঙ্গ থেকে কলকাতা এবং দিল্লির আধিপত্যকে যারা মানতে অস্বীকৃতি জানিয়ে রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, 1921 সালে এই বাংলাদেশের মানুষের শিক্ষা দীক্ষা সহ সার্বিক উন্নয়নের লক্ষ্যে যেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পিছনে যারা অবদান রেখেছে, এরপরে 1947-এ একটি নতুন রাষ্ট্র পাওয়ার পর 24 বছর পর্যন্ত যারা জুলুম এবং বৈষম্যের বিরুদ্ধে লড়াই করেছে, সর্বশেষ 1971 সালে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশকে একটি বৈষম্যহীন স্বাধীন রাষ্ট্রের গণপত্তন করার জন্য তারা একটি পরিবেশ তৈরি করে দিয়েছে। এরপরে 1971 সাল থেকে 1990 সাল 90-এর গণ অভ্যুত্থান সহ ধারাবাহিকভাবে বাংলাদেশের ন্যায়, ইনসাফ এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে অনেক রক্ত এবং ত্যাগ শিকার হয়েছে। বিগত ফ্যাসিবাদী স্বৈরাচারী শেখ হাসিনার আমলে 2009 সালের পিলখানা ট্রাজেডি, 2013 সালের শাপলা চত্বরের নবী প্রেমিকদের অকাতরে রক্তদান, 2013 সালে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহি আলাইহির বিরুদ্ধে একটি কল্পিত রায়ের মাধ্যমে কোরআন প্রেমিক তাওহীদি জনতার উপর যে আক্রমণ করা হয়েছে, পাখির মতো গুলি করে প্রায় শতাধিক কোরআন প্রেমী তাওহীদি জনতাকে হত্যা করা হয়েছে, সেই সকল বীর শহীদান। 2021 সালে মোদী বিরোধী আন্দোলনে হেফাজতে ইসলামের নেতাকর্মীদেরকে হত্যা করা হয়েছে। 2024 সালের জুলাই বিপ্লবে 1,500 বাংলার দামাল সন্তানদেরকে গুলি করে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। রক্তের সাগর পাড়ি দিয়ে 36শে জুলাই, 5ই আগস্ট 24 সালে বাংলাদেশ নতুনভাবে মুক্তি এবং স্বাধীনতা লাভ করেছে। জুলাই বিপ্লবীরা ঘোষণা করেছিল আগামীর বাংলাদেশ গঠিত হবে 1947 সাল, 71 সাল এবং 2024-এর ঐতিহাসিক বিজয়ের উপর ভিত্তি করে। তাই আজ যারা মনে করেন কেন আজকে বাংলাদেশের আলেম সমাজ, কেন আজকে বাংলাদেশের ইসলামপন্থীরা, কেন আজকে বাংলাদেশ খেলাফত মজলিস জুলাই বিপ্লবের পক্ষে এভাবে মাথায় কাপড়ের কাপড় বেঁধে রাজপথে নামতে চায়, যাদের মনে দ্বিধা সংশয় রয়েছে, আমি তাদেরকে বলতে চাই আমরা জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষার জন্যই বাস্তবায়ন করতে চাই। কারণ জুলাই বিপ্লব 1905 সালের বঙ্গভঙ্গকে ধারণ করে, জুলাই বিপ্লব 1921 সালের ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ঐতিহাসিক প্রেক্ষাপটকে ধারণ করে, জুলাই বিপ্লব 1947 সালে বাংলাদেশের স্বাধীন জাতিসত্তা গঠনের অভিপ্রায়কে ধারণ করে, জুলাই বিপ্লব 71-এর মুক্তিযুদ্ধকে ধারণ করে, জুলাই বিপ্লব 2013 সালের শাপলা চেতনাকে ধারণ করে, জুলাই বিপ্লব 2024 সালের ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনকে ধারণ করে। বাংলাদেশের রাজনীতির, ছাত্র রাজনীতির 55 বছরের ইতিহাসে এক বিরল অধ্যায় সূচনা করলেন, এক বিরল এক্সাম্পল সৃষ্টি করলেন সাদিক ক্যামেরা শিবির। দর্শক, পরিপূর্ণ বিজয় নিয়ে ঘরে ফিরেছে শিবির। বলছি, ডাকসু নেতা এবি জুবায়ের এবং মোসাদ্দেকের উপর যে পরিকল্পিত হামলা তারিক জিয়ার এবং সালাউদ্দিন আহমেদের নির্দেশে এবং পুলিশের যে নাটক আমরা দেখলাম, এক পুলিশি রাষ্ট্র, এই সব ঘটনার ফিনিশড সমাধান শিবির পরিপূর্ণ বিজয় নিয়ে ঘরে ফিরেছে। হ্যাঁ, এখানে যে ছাত্রদল যে থেমে যাবে, এখানে নাকানি চুবানি বা পরিপূর্ণ পরাজিত হয় তা না, থেমে যাবে না। ছাত্রদল এভাবে পায়ে পাড়া দিয়ে ঝামেলা বাঁধাতে চাইবে এবং যতক্ষণ পর্যন্ত না ছাত্রলীগ স্টাইলে তারা ক্যাম্পাস দখল করতে না পারবে, যতক্ষণ পর্যন্ত না ছাত্রদল গেস্ট রুম, গণরুম এগুলো চালু করতে না পারবে, ততক্ষণ পর্যন্ত তারা এ ধরনের সন্ত্রাস চালিয়ে যাবে। কিন্তু এবি জুবায়ের এবং মোসাদ্দেকের উপর যে হামলা, থানায় মব সন্ত্রাস, এই ঘটনার ফাইনাল প্রোডাক্ট, ফাইনাল রেজাল্ট আমরা পেয়েছি। এখানে শিবির 100-তে 100, বিএনপি ছাত্রদল পরাজিত হয়ে পিছ ঘটেছে, শিবির শতভাগ জিতে গেছে। দর্শক, কি ঘটনা দেখেন। প্রথম কথা হচ্ছে যে ছাত্রদল নিজেরাই ভুয়া স্ক্রিনশট বানালো
এবং দেখেন কতটা নোংরা। শিবিরের বিরুদ্ধে অপরাজনীতি করতে যে জিয়াউর রহমান, জাইমুর রহমান, খালেদা জিয়া এদেরকেও মিনিমাম সম্মান দিচ্ছে না ছাত্রদল। কারণ ছাত্রদল নিজেরাই জিয়াউর রহমান, জাইমুর রহমান, তারেক জিয়া এদেরকে নিয়ে নোংরা কুরুচিপূর্ণ ফটোকার্ড বানায়, স্ক্রিনশট বানায়। এটা ছাত্রদল বানায় কি জন্য? শিবিরের বিরুদ্ধে অপরাজনীতি করার জন্য। মানে এটা হচ্ছে এরকম যে প্রতিপক্ষকে ফাঁসাতে নিজের মা বাবার পর্ন ভিডিও বানানো, এই কাজ ছাত্রদল করছে। কতটা জঘন্য হতে পারে! এই যে জাইমুর রহমানের নামে যত অশ্লীল ফটোকার্ড দেখেন, এগুলো সব ছাত্রদল বানায়। কেন? যাতে এগুলো দিয়ে শিবিরকে ফাঁসানো যায়। কিন্তু এইসব ছোট লোকই, এইসব থার্ড ক্লাস চালাকি এই আধুনিক যুগের চলে না। এটা এআই এর যুগ। আপনি এআই দিয়ে এআই দিয়ে এখন বিশ্ব জয় করা হয়, আর আপনি আসছেন এআই দিয়ে ভুয়ো ফটোকার্ড বানিয়ে প্রতিপক্ষকে ফাঁসাতে। গাধা কোথাকার! এটা কি সম্ভব না? যার ফলে আপনারা দেখেছেন যে এরা মব করেছে, শিবির মব প্রতিহতের চেষ্টা করেছে এবং ছাত্রদল পুরো জাতির কাছে মববাজ হিসাবে প্রমাণিত হয়েছে। এবং থানায় হামলা করে ছাত্রদল এটা প্রমাণিত করেছে যে বাংলাদেশ একটা মগের মুল্লুক, একটা আনসিভিলাইজড দেশ। এদেশে কোনো আইনের শাসন নেই, এদেশে কোনো স্বরাষ্ট্রমন্ত্রী নেই, এদেশে কোনো প্রধানমন্ত্রী নেই। একটা রগ স্টেটের মতো একটা বিশৃঙ্খল একটা রাষ্ট্র। এটা হচ্ছে রিয়ালিটি। তো দর্শক, এই জায়গায় শিবির যেটা করেছে, হ্যাঁ, শিবিরের ছেলেরা থানায় অভিযোগ করতে যায়, আশ্রয় নিতে যায়, সেখানে তাদেরকে আটক করে ছাত্রদল পুলিশ। এই পুলিশ এগুলো সব ছাত্রদল করার লোকজনকে পুলিশের চাকরি দিয়ে এখানে এখন প্রদান করা হয়েছে। এদের আচার আচরণ একদম আওয়ামী ছাত্রলীগ পুলিশের মতো, সেই বিপ্লব কুমার এবং হারুনদের মতো এখন ঢাকার ওসিরা কাজ করছে। সেম। তো দর্শক, এই জায়গায় শিবিরের ছেলেরা ধানমন্ডি থানায় গিয়েছে, বাকবিতণ্ড করেছে দফায় দফায়, এবং তারা স্লোগান দিয়েছে থানার মধ্যে, এবং তাদের কর্মীকে তারা না নিয়ে তারা সেখান থেকে আসেনি। তো কয়েকটা ঘটনা করেছে। প্রথম কথা হচ্ছে যে ছাত্রদল দুঃখ প্রকাশ করেছে মবের জন্য। দুঃখ প্রকাশ করলে হবে না, এবং পুরো জাতি দেখেছে যে ছাত্রদল কি, এবং তারা যে ছাত্রদল এবং সমস্ত ফ্যাক্ট চেকিং যত প্রতিষ্ঠান আছে সবাই এটা প্রমাণ করেছে যে না, এখানে এই শিবিরের কেউ এইসব স্ক্রিনশট এগুলো তার সাথে তারা জড়িত না, এগুলো তাদের নামে বানানো হয়েছে। কারা বানিয়েছে? ছাত্রদল, কখনো ছাত্রলীগ এগুলো প্রচার করেছে। তো এটা পুরো জাতির সামনে প্রতিষ্ঠিত হয়েছে। এটি তো শিবির বিজয়। আর দ্বিতীয় হচ্ছে যে শিবিরের যে ছেলেকে পুলিশ আটক করেছিল, যেটা একটা বিরল ইতিহাস, যে থানায় যিনি আশ্রয় নিতে যান তাকে আটক করে। এটাকে বলে মগের মূল্য। দেশে কোনো আইন শাসন নেই, অথচ যারা মব করে থানায় হামলা করে তাদেরকে কিছুই করা হচ্ছে না, সাংবাদিক পেটে তাদেরকে কিছুই করা হচ্ছে না। তো দর্শক, এই জায়গায় সেই ছেলেকে শিবির ছাড়িয়ে এনে তারপরে বাসায় এসেছে, এবং সাদিক ক্যামেরা আলহামদুলিল্লাহ বলে এতে ফেসবুক পোস্ট দিয়েছেন। মাহমুদ এখন মুক্ত। একটি প্রমাণিত মিথ্যার উপর দাঁড়িয়ে রাজনৈতিক এজেন্ডা এবং সেটিং এর অপচেষ্টা দিন শেষেই ব্যর্থ হয়, যেমনটা ছাত্রদল প্রমাণ দিল। স্বেচ্ছায় থানায় গিয়ে আইনি আশ্রয় চাইতে যাওয়া ঢাবি শিক্ষার্থী মাহমুদকে নিয়ে পুলিশ বিকেল থেকে ভোর 4টা পর্যন্ত 12 ঘন্টা থানায় রেখে জিডি গ্রহণ না করে উল্টো হয়রানি করে নাটক সাজানোর যে ভয়ঙ্কর চেষ্টা করছে, সেটি সরাসরি ফেসিবাদী পুলিশের প্যাটার্নের পুনরাবৃত্তি। তো এই যে পুলিশের আচরণের মাধ্যমেই প্রমাণিত হয় যে এগুলো সব তারেক জিয়ার নির্দেশে হচ্ছে। দুপুরেই প্রমাণ হয়েছে যে ফটোকার্ডটি ভুয়া। এদিকে রাতভর জলঘোলা করে ছাত্রদল তার আসল রূপ সবার কাছে দেখিয়ে দিল। সঙ্গে সঙ্গে ভিসি প্রক্টর ও পুলিশকেও দেখালাম চিরচেনা পুরনো রূপ দেখলাম। যারা মাহমুদের পক্ষে কথা বলেছেন এবং জুলুমের প্রতিবাদ করেছেন তাদের আন্তরিক ধন্যবাদ। তো দিন শেষে কি হলো? যে মাহমুদ মুক্ত, এবং শিবিরের ছেলেরা কেউ ওইসব স্ক্রিনশটের সাথে জড়িত নয়, আর ভুয়া ফটোকার্ডের সাথে, নোংরামির সাথে জড়িত নয়, এটাও প্রমাণিত হলো। আবার ছাত্রদল সন্ত্রাসী হিসেবেও প্রতিষ্ঠিত হলো, এবং এবি জুবায়ের মোসাদ্দেক কি এটা টের পাবে। ওরা আরো কয়েক গুণ শক্তি নিয়ে ফিরবে। ওদেরকে মৃত্যু ছাড়া, আর মৃত্যুর পর আল্লাহ ওদেরকে জান্নাত দিবেন, শাহাদাত ছাড়া এবি জুবায়ের মোসাদ্দেককে, সালাউদ্দিন আম্মারদেরকে পৃথিবীর কোনো শক্তি 1 সেকেন্ডের জন্য থামাতে পারবে না। এবি জুবায়ের মোসাদ্দেকের কলিজা কয়েক কেজি। ওরা হাসিনার বিরুদ্ধে কিভাবে যুদ্ধ করেছে আপনারা জানেন না? সালাউদ্দিন আম্মার, এবি জুবায়ের মোসাদ্দেক, এই 3 জন হচ্ছে তারেক জিয়ার আতঙ্ক। ওইরকম সাদিক কায়েম, সিবগাতুল্লাহ, সিবগা, হাসনাত, তাহিদ, ওই 6-7 জন সমন্বয়ক যেরকম পুরো হাসিনার বিশ্বব্যাপী মসনদ তছনছ করে দিয়েছে, তারেক জিয়া এই 3 জনকে ভয় পায়। থানায় মাফ করেছে ছাত্রদল, মজা নিয়েছে পুলিশ, এবং ক্যাম্পাসে কোনো সন্ত্রাস, দখলদারিত্ব প্রশ্রয় দিবে না শিবির। স্পষ্ট করে এস এ ফরহাদ, সাদিক ক্যামেরা বলেছে। পুলিশের যে ঘৃণ্য আচরণ পুরো জাতি দেখেছে। এতে যে বিএনপি যে একটা মবের শাসন চালাচ্ছে, বিএনপি যে বাংলাদেশকে মবের মুলুক বানিয়েছে, এটা পুরো জাতির সামনে স্পষ্ট হলো। তো দর্শক, দিন শেষে ওরা দুঃখ প্রকাশ করছে এবং সবাইকে শান্ত থাকতে বলছে, ইত্যাদি ইত্যাদি। এবার যে ইস্যু নিয়ে এত সন্ত্রাস, এত জঘন্য রূপ দেখালো, তো কি প্রমাণিত হলো? যে না, এটা মিথ্যা। এখন পুলিশের ভেরিফিকেশনে প্রমাণিত হলো। এটা এটিএম আজহারুল ইসলামের মতো একটা বিষয়, যে এটিএম আজহারুল ইসলাম রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতিপ্রাপ্ত নন রাজাকার, নন অপরাধী। একদম আদালত ঘোষণা দিয়েছে যে বিরুদ্ধে যে অভিযোগগুলো ছিল সব মিথ্যা, একটা প্রমাণিত না। তো এখন শিবিরের ছেলেরা রাষ্ট্রীয়ভাবে পুলিশের মাধ্যমে ভেরিফাইড সার্টিফিকেট প্রাপ্ত যে তারা নিরপরাধ, তারা কোনো ফটোকার্ড কিংবা স্ক্রিনশট এগুলোর সাথে তারা জড়িত না। তো দর্শক, এইভাবে ছাত্রদলকে নাগানি চুবানি খাওয়ানো বা ক্ষমতাসীন সংগঠনকে পিছু হটানো এবং রাষ্ট্রের মাধ্যমে সার্টিফিকেট আনা এবং থানাকে এভাবে ডিল করা, এটা 1971 সালের পর বাংলাদেশের ছাত্র রাজনীতিতে কখনো এরকম ঘটেনি। সরকার দলীয় যে ছাত্র সংগঠন
ছাত্রদল, তাদের সঙ্গে সংসদে বিরোধী দল জামাত, তাদের ছাত্র সংগঠন শিবির। শিবির এবং ছাত্রদলের যে মারামারি, এটি এখন রীতিমতো ভাইরাসের মতো ছড়িয়ে পড়েছে। এই মাত্র 60 ডেজ, মানে 60 দিনের একটা সরকার, অবধ সরকার, শিশু সরকার। এই অবধ এবং শিশু সরকার তারা প্রাণান্তর চেষ্টা করছে সবার সঙ্গে একজন শিশুর মতো, একটা শিশুর মতো যেমন সরলতা থাকে, শিশুর মধ্যে সরলতা থাকে, বা একটা শিশু যেভাবে শত্রু চেনে না, মিত্র চেনে না, সবাইকে সে হাসি উপহার দেয়। শুয়ে থাকে চিত হয়ে, কাত করে রাখলে কাত হয়ে থাকে। 2 মাসের শিশু যা যা করে, ঠিক এই 2 মাসের নবজাতক যে সরকার ঠিক সেম কাজ করছে। সে শত্রুর সাথে করছে গলাগলি, মিত্রুর সাথে পাঞ্জা, মিত্রর সঙ্গে পাঞ্জা। তো ওইরকম মানে শত্রুর সাথে সে খুব গলাগলি করছে, বন্ধুত্ব করার চেষ্টা করছে। যারা মিত্র তাদের সাথে পাঞ্জা ধরে, আসো দেখি তোমার কত শক্তি আছে, তুমি আমার মিত্র হতে চাও, কতটুকু কুয়াত আছে। ঠিক এরকম ভুল ভ্রান্তিগুলো হয়ে যাচ্ছে। ফলে সরকারের অনেক মন্ত্রী, গুরুত্বপূর্ণ ব্যক্তি, অনেক নেতা, তাদেরকে নিয়ে সারা বাংলাদেশের ট্রল হচ্ছে। তাদের কথা নিয়ে, তাদের পোশাক নিয়ে, তাদের আচরণ নিয়ে, তাদের পরিবার নিয়ে, তাদের পরিজন নিয়ে ট্রল হচ্ছে। আর সেই ট্রলের মধ্যে রাষ্ট্রের যে সকল ভিত্তি রয়েছে, যেমন পুলিশ রয়েছে, মিলিটারি রয়েছে, আমলাতন্ত্র রয়েছে, তারা যে সরকারের আনুগত্য করবে, সরকারের কমান্ড ফলো করবে, ওইরকম ভরসা তারা পাচ্ছে না। ফলে যে যার জায়গায় একেবারে চুপ হয়ে আছে। রাষ্ট্রীয় কোনো বাহিনী বা রাষ্ট্রীয় কোনো অর্গান সরকারের জন্য ঝুঁকি নিয়ে শেখ হাসিনার জমানাতে যেভাবে তারা প্রতিপক্ষকে দমন করতো, সেই কাজটি তারা এখন করছে না। ফলে দেখা গেল যে ছাত্রদলের সাথে এবং শিবিরের সঙ্গে যে মারামারি হলো বা হচ্ছে, এবং যেটা ছড়িয়ে পড়ছে, সেক্ষেত্রে প্রশাসন রীতিমতো তামসা দেখছে। আবার অন্যদিকে তেলের যে ক্রাইসিস চলছে, সেই তেলের ক্রাইসিসেও রাষ্ট্রের প্রশাসন যন্ত্র তেমন কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে না। এদিক থেকে যেটা হচ্ছে যে সরকারের সঙ্গে সম্পাদকদের দেখা সাক্ষাৎ হওয়ার পর কোনো কোনো সম্পাদক দয়া করে তাদের পত্রিকাগুলোতে তেলের লাইনে ভিড় কমছে, কেউ বলছে আজকে 15 মিনিটের মধ্যে তেল পেয়ে গেলাম, এটা তো আশ্চর্য একটা বিষয়, এরকম কথাবার্তা অনেকে বলার চেষ্টা করছে। কিন্তু পরিস্থিতি কতটা উন্নত হলো বা হলো না, ডাজ নট ম্যাটার। কিন্তু এখানে সরকারের প্রশাসন তন্ত্রের যারা কর্তা ব্যক্তি, তারা সরকারকে সহযোগিতা করছেন না। ফলে কী হলো, সরকারের যে উন্নয়ন, সরকারের যে দীর্ঘমেয়াদী পরিকল্পনা, জনতুষ্টির যে সকল প্রকল্পসমূহ, প্রতিপক্ষকে ভয় দেখানো, নিজেদের পায়ের নিচে যে মাটি রয়েছে সেই মাটিরকে শক্ত করা, ক্ষমতার ভিত্তিকে মজবুত করা, এই যে কাজগুলো, গুরুত্বপূর্ণ কাজগুলো, ফাউন্ডেশনাল যে ওয়ার্কগুলো রয়েছে, এইগুলোর একটাও সরকার শুরুই করতে পারেনি। আর এরই মধ্যে ছাত্রদল এবং ছাত্র শিবিরের মারামারি শুরু হয়ে গেল। মারামারি শুরু হলো চট্টগ্রাম সিটি কলেজ থেকে। আপনারা জানেন যে চট্টগ্রাম শহরে এবং রাজশাহী শহরে এখানে ছাত্র শিবিরের ব্যাপক ক্ষমতা রয়েছে। রাজশাহীতে রীতিমতো আনপ্যারালাল, তাদের সামনে দাঁড়ানোর মতো ক্ষমতা ছাত্রলীগেরও নেই আর বিএনপিরও নেই। এমনকি যখন আওয়ামী লীগের খুব রমরমা দাপট, তখনও কিন্তু ছাত্র শিবির সেখানে গুপ্ত হয়ে হোক, সুপ্ত হয়ে হোক, তারা কিন্তু সেখানে প্রভাব বিস্তার করেছে। কয়েকটি জেলাতে তাদের ব্যাপক আধিক্য রয়েছে, উপজেলাতে তাদের ব্যাপক জনপ্রিয়তা রয়েছে, যেমন সাতকানিয়া, চট্টগ্রামের সাতকানিয়া, তারপরে চাঁপাইনবাবগঞ্জ জেলা সদর, এরপরে রাজশাহী শহর, এরপরে সাতক্ষীরা, তারপর বেনাপোল, এরপর খুলনার কয়রা উপজেলা, এরকম অনেকগুলো, সুন্দরবনের আশেপাশের অনেকগুলো এলাকাতে জামাতের এক ছত্র আধিপত্য রয়েছে। এর বাইরে সীমান্ত, ভারতের সাথে সীমান্ত ঘেঁষা যে সকল উপজেলা রয়েছে, সেখানে কিন্তু জামাত অন্য যে কোনো জায়গার সাথে শক্তিশালী। তো চট্টগ্রাম শহরে সেই 80-র দশক থেকে, অর্থাৎ এরশাদ জমানা থেকেই তারা শক্তিশালী, এবং একটা সময় সেখানে নাসির নামক শিবিরের খুব কুখ্যাত একজন নেতা ছিল। সে দীর্ঘদিন শিবির নাসির হিসেবে পরিচিত ছিল, জেলখানাতে ছিল, এবং সম্প্রতি সে জেল থেকে বের হয়েছে রীতিমতো বুড়ো হয়ে। তো সেই নাসির বের হয়ে গেছে। বের হওয়ার পরে এখন চট্টগ্রাম শহর, চট্টগ্রাম সিটি কলেজ, এরপর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, এ সকল অঞ্চলে তাদের এক ছত্র আধিপত্য। আর যে সকল জঙ্গল ঘেরা এলাকা রয়েছে, পাহাড় এবং জঙ্গল ঘেরা যে সকল এলাকা রয়েছে, যেমন রাউজান, ফটিকছড়ি, তো এই সমস্ত এলাকাতেও জামাতের যে শক্তি অপরিসীম। তারপর পাহাড়ি অঞ্চলগুলো, যেমন ধরুন রাঙামাটি, তারপরে বান্দরবন, বিলাইছড়ি, খাগড়াছড়ি, এই সকল গহীন এলাকা যেখান থেকে এই সাদিক কায়েমের উঠে এসছেন, এখানকার বাঙালি এবং পাহাড়ির মধ্যে জামাতের যে রেজিমেন্টাল ফোর্স, যাদের সামরিক প্রশিক্ষণ পর্যন্ত রয়েছে, এটাকে সেনাবাহিনী পর্যন্ত ভয় পায়। একইভাবে বৃহত্তর সেই যে চট্টগ্রামের বাইরে গিয়ে কক্সবাজার, তাদের সেখানে সংগঠন ভালো, শক্তি ভালো, এবং রোহিঙ্গাদের মধ্যে জামাতের যে প্রভাব, এটি কল্পনাও করতে পারবেন না। দীর্ঘদিন ধরে তারা কিন্তু এইভাবে কাজ করে যাচ্ছে। তো সেই চট্টগ্রাম শহরে যখন মারামারি শুরু হলো, কারা জিতেছে কারা ঠকেছে সেটা পরের ব্যাপার, কিন্তু এখানে একজনের নলিনা, ঠিক পায়ের যে গোড়ালিটা কেটে দেওয়া হয়েছে, বলা হচ্ছে যে শিবিরের
লোকের পায়ের গোড়ালি কেটে দিয়েছে ছাত্রদলের লোক চাপাতি দিয়ে। এর ফলে ওদের ইজ্জতে লেগেছে, ব্যাপক মারামারি হয়েছে সেই চট্টগ্রামে। তারপর রাজশাহী বিশ্ববিদ্যালয় উত্তপ্ত হয়েছে, সেখানে তাদের সাথে মারামারি করার মতো অবশ্য ছাত্রদল নেই। ওখানে যিনি মানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের নেতা হয়েছেন মিস্টার আম্বার, তিনি ওখানে খুব অকথ্য ভাষায় গালাগাল করেছেন, ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন কিনা জানি না, কিন্তু খুব গালাগাল করেছেন। এটা নিয়ে আবার ছাত্রদল কেন্দ্রীয় নেতারা তাকে সতর্ক করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় যেহেতু ছাত্র সংগঠন, তাদের এখানে যাকে বলা হয় প্রচণ্ড রকম মারামারি, কাটাকাটি, হানাহানি, এবং এখানে মোসাদ্দেক এবং আরেকজন ডাকসু নেতা দুজনে বিতর্কিত, আলোচিত, এবং তাদের উপর অনেক মানুষের ক্ষোভ আছে। তো এই দুজনকে শাহবাগ থানার মধ্যে রীতিমতো আচ্ছা মতো গণপিটুনি দেওয়া হয়েছে। ছাত্রদলের ছেলেরা গণপিটুনি দিয়েছে এবং তারা এখন হাসপাতাল, এবং এটা নিয়ে মানে এই ঘটনা ঘটেছে বৃহস্পতিবার দিন রাতে। আর আমি শুক্রবারে ভিডিওটা করছি, এখন পর্যন্ত আপডেট নেই। তবে ওখানে যারা আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তাদের বক্তব্য হলো তারা প্রতিশোধ নেবেন, এক চুল ছাড় দেবেন না। এর বাইরে খুব মারাত্মকভাবে মারামারি হয়েছে, সেটা হলো পাবনা জেলার ঈশ্বরদীতে। তো এইভাবে আসলে মারামারি ছড়িয়ে পড়ছে। এখন মারামারি কী নিয়ে ছড়িয়ে পড়ছে? হঠাৎ করে আওয়ামী লীগের লোকজন বিএনপিতে ঢুকে গেছে, বা ছাত্রলীগের ছেলেরা ছাত্র দলে ঢুকে গেছে, এরকম অভিযোগ শিবিরের বা জামাতের লোক বা জামাতের এ টিম বি টিম যারা আছে তারা বলার চেষ্টা করছেন। অন্যদিকে ছাত্র দলের লোকরা শিবিরকে জামাতকে গুপ্ত বলে গালাগালি দিচ্ছেন। তো এই গালাগালি প্রথমে তারা কয়েকদিন সহ্য করছে, এখন আর তারা এটা সহ্য করতে নারাজ। তাদেরকে গুপ্ত বলে তারা তেলে বেগুনে জ্বলে যাচ্ছে, এবং তারা বলছে যে আমাদেরকে রাজাকারের বাচ্চা বলে গালি দেওয়া, শেখ হাসিনা যদি পতন হতে পারে তাহলে তারেক জিয়ার পতন আমরা ঘটায় ছাড়বো। মানে তারা একটু বলেনি, আমি জাস্ট বলছি যে যদি আরেকবার আমাদেরকে গুপ্ত বলা হয়। এই গুপ্ত নিয়ে শিবিরের মধ্যে ভীষণ রকম ক্ষিপ্ত তারা। এখন তারাও আবার উল্টো বলছে যে আমরা গুপ্ত নই, গুপ্ত হলো বিএনপি। তারা 17 বছর পালিয়েছিল, তারেক রহমান সাহেব লন্ডনে ছিল, সে ঘর থেকে বেরোতো না, লন্ডনের বাইরে কোথাও যেত না, বাংলাদেশ তো দূরের কথা, তৃতীয় কোনো দেশে আসতো না, তার চেয়ে গুপ্ত আর কে হতে পারে? আমরা তো বাংলাদেশে ছিলাম। তারা আরও বলার চেষ্টা করছেন যে তারেক রহমান সাহেবের যে জন্ম 1967, সেটা বাংলাদেশে হয়েছে না পাকিস্তানে হয়েছে, এটার জবাব তারা চাচ্ছে। তার দাদা দাদির কবর কোথায়? পাকিস্তানের না বাংলাদেশে? তারেক রহমান সাহেবের যে দাদা দাদি তাদের কোথায়? তো সেক্ষেত্রে জামাত শিবিরে যারা লোকজন করছে যে আমরা মুক্তিযুদ্ধ বিরোধিতা করেছি, যা কিছু করেছি, আমাদের বাপ দাদার জন্ম বাংলাদেশে, আমরা এই দেশেই আছি, আমাদের মরণও এই দেশে হয়েছে, আমাদের ফাঁসি হয়েছে, তারপর আমরা এই দেশেই আছি। কাজে আমরা গুপ্ত হলাম কী করে? আমরা তো ওপেন। গুপ্ত যদি কেউ থাকে সেটা লন্ডনে থেকে যারা 17 বছর খালি টেলিভিশনে মুখ দেখান, টেলিভিশন তো না, আমার স্কাইপিতে যারা মুখ দেখিয়েছেন, মোবাইলে যারা মুখ দেখিয়েছেন, তারাই গুপ্ত। এখানে তারা থেমে থাকেনি, তারা আরও বলার চেষ্টা করছে ওই যে একটা সময় তারেক রহমান সাহেবের নাম হয়ে গেছিলো, বাজে নাম হয়ে গেছিলো হাওয়া ভবন, খাম্বা ইত্যাদি, এগুলোকে আবার নতুন করে তারা শুরু করছে। যতবার গুপ্ত বলছে ততবার তারা খাম্বা বলছে। এবং শুধু তাই না, বাংলাদেশের অনেকগুলো শত শত এই যে ইলেকট্রিক পোল যেগুলো আছে, খাম্বা আছে, সেখানে তারা গুপ্ত গুপ্ত লিখে রাখছে, খাম্বাতে গুপ্ত লিখে রাখছে। এটা বিএনপি রাতে ঘা লাগছে যে ঠিক আছে, তারা মানে বিএনপি দেয়ালে গুপ্ত লিখছে, আর ওরা খাম্বাতে গিয়ে ইলেকট্রিক পোলে গিয়ে তারা এই গুপ্ত শব্দ লিখছে। দর্শক আশা করি সবগুলো ভিডিওই দেখেছেন এবং সকল বিশ্লেষকদের বিশ্লেষণগুলো মনোযোগ সহকারে আপনারা শুনেছেন। তো প্রত্যেকটি বিশ্লেষকের বিশ্লেষণগুলো শোনার পরে আপনারা কি জানলেন, বুঝলেন? অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আজকের এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ, পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিন। আর আমাদের এই চ্যানেল নাসির ইসলামিক মিডিয়া সেন্টার যদি আপনারা নতুন হন, প্রতিনিয়ত এ ধরনের গরম গরম খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।